ফার্স্ট পেপারে আমাদের ডিসকাশন ছিল জেনারেল কিছু ডিসকাশন, আর সেকেন্ড পার্টে মেইনলি হচ্ছে ভাইরাল ইনফেকশন ক্লাসের এই রিলেটেড ডিসকাশন। তো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা সেফ সিরিয়াস এর প্রথম দিকে যে পরীক্ষাগুলো ছিল তখন অনেক সময় বেসিক ইনফরমেশন ভালোই আসতো আর কি, মাইক্রোবায়োলজি থেকে কিছু কিছু কোশ্চেন আসতো, কিন্তু যত আপডেট কোশ্চেন হচ্ছে তত মানে বেসিক কোশ্চেন থেকে সরে গিয়ে এখন ক্লিনিক্যাল কোশ্চেন গুলো বেশি আসে। সো দেখা যায় এখন কোশ্চেন গুলো বেশিরভাগই ডেভিডসন থেকে থাকে, এবং একদম বেসিক যে কোশ্চেন গুলা এই ধরনের কোশ্চেন গুলো এখন খুব একটা আসে না। শুধু সিস্টেমিক যে চ্যাপ্টার গুলো আছে ওখান থেকে কিছু বেসিক কোশ্চেন আসে অ্যানাটমি ফিজিওলজি রিলেটেড, আর এই ধরনের যে চ্যাপ্টার গুলো আসে ইনফেকশন ডিজিজ বা বায়োকেমিস্ট্রি, এই ধরনের চ্যাপ্টার গুলো থেকে ক্লিনিক্যাল রিলেটেড কোশ্চেন গুলো বেশি আসে। তাহলে আজকে আমাদের এই পার্টটা পুরোটা হচ্ছে ভাইরাস রিলেটেড বা ভাইরাল ডিজিজ রিলেটেড। তো ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে সিস্টেমিক ভাইরাল ইনফেকশনস উইথ এক্সান্থেম। চাইল্ডহুড এক্সান্থেমস আর ক্যারেক্টারাইজড বাই ফিভার অ্যান্ড ওয়াইড স্পিড র্যাশ। তাহলে এই পার্টে যে ভাইরাসগুলো ডিসকাস করা হয়েছে এদের সবাই একটা কমন ক্যারেক্টারিস্টিক থাকে, পেশেন্টগুলো ফিভার থাকে এবং ওয়াইড স্পিড র্যাশ থাকে। এটা হইতে পারে কোন কোন ভাইরাস দিয়ে? মিজেলস, রুবেলা, পার্ভোভাইরাস B19, ভ্যারিসিলা জোস্টার ভাইরাস অ্যান্ড শিঙ্গেলস বা জোস্টার যেটা হয়, তারপর হিউম্যান হার্পেস ভাইরাস 6 and 7, আর হচ্ছে এন্টার ভাইরাস। তাহলে এইগুলো মনে রাখতে হবে যে এই ভাইরাসগুলো ফিভার করে এবং সাথে ওয়াইড স্পিড র্যাশ করে। এখানে কিন্তু মামসটা নাই, এটা একটু খেয়াল রাখেন। তাহলে ফার্স্ট হচ্ছে মিজেলস, যে ট্রান্সমিশন রেসপিরেটরি ড্রপলেট দিয়ে। তাহলে মিজেলসে কি কি ফিচার্স থাকে? এখানে যে ডিজিজগুলো আছে প্রত্যেকটাতেই র্যাশ থাকবে, ফিভার থাকবে, সাথে লিম্ফোডেন্ড্রাই থাকতে পারে। সো এইগুলো দেখে আসলে আলাদা করা কঠিন। তাহলে আমাদেরকে প্রত্যেকটা ডিজিজের যে প্যাথোগনমিক ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক ফিচার যেটা আছে সেটা জানা লাগবে। তাহলে মিজেলসের ক্ষেত্রে আমাদের প্যাথোগনমিক ফিচার হচ্ছে কপ্লিক স্পট। তাহলে কপ্লিক স্পটটা ডিরেক্টলি বলা থাকবে না, পরীক্ষায় এটা ডিসক্রিপশন দেওয়া থাকবে। তাহলে এটা হচ্ছে স্মল হোয়াইট স্পটস সারাউন্ডেড বাই ইরেথেমা অন বাক্কাল মিউকোসা। তাহলে যে কোনো যে ডিজিজগুলো আছে এগুলো কোশ্চেন দুইভাবে আসতে পারে। একটা সিনারিও দিয়ে জানতে চা হইতে পারে ডায়াগনোসিস কি, এবং সেখানে তখন ক্যারেক্টারিস্টিক কোনো একটা ফিচার দেওয়া থাকবে, অথবা জানতে চাইতে যে ডিজিজের প্যাথোগনমিক বা ক্যারেক্টারিস্টিক ফিচার কি। তাহলে মিজলসের ক্ষেত্রে আমাদের প্যাথোগনমিক ফিচার হচ্ছে কমপ্লেক্স স্পট। কমপ্লিকেশনস, কমপ্লিকেশনস কি কি হইতে পারে? অটাইটিস মিডিয়া হইতে পারে, লাংসে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, লিভার হেপাটাইটিস, প্যানক্রিয়াটাইটিস, হচ্ছে ব্রেনে করলে হচ্ছে এনকেফালাইটিস অ্যান্ড সাব অ্যাকিউট স্ক্লেরোজিং প্যানকেফালাইটিস। পেশেন্টগুলোর ডেথ হয় ইউজুয়ালি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল সুপার ইনফেকশনের দ্বারা। এখানে একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিজলস ডাজ নট কজ কনজেনিটাল ম্যালফরমেশনস। তাহলে এটা আলাদাভাবে কোশ্চেন আসে যে কোন কোন ভাইরাস কনজেনিটাল ম্যালফরমেশন করে, দিয়েই এমসিকিউ দিয়ে দেবে। তাহলে কোনগুলো করে এগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, আর মিজলস যে করে না এটাও ইম্পর্টেন্ট। তাহলে এমসিকিউ অপশনের মধ্যে মিজলস একটা অপশন থাকবে। ভাইরাসগুলো ডায়াগনোসিস অলমোস্ট সেম, এটা আলাদা করে দুই একটা বাদে বিষয় কি মুখস্থ করা লাগবে না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা হচ্ছে ভাইরাস ডিজিজগুলো ডায়াগনোস করি সেরোলজিক্যাল মার্কার দেখে। একটা হচ্ছে আইজিএম ডিটেক্ট করতে পারি, অথবা আইজিজি সেরো কনভার্সন, অথবা 4 রাইজ অফ আইজিজি। এটার মাধ্যমে বেশিরভাগ ভাইরাস আমরা ডায়াগনোস করি, যে দু একটা এক্সেপশন আছে সেটা আলাদা মনে রাখা লাগবে। অথবা যে কোনো ভাইরাস আমরা পিসিআর করে ডিএনএ বা আরএনএ ডিটেক্ট করতে পারি। ম্যানেজমেন্টের মধ্যে এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিজলসের প্রোফিলাক্সিস আমরা যে ভ্যাকসিন দিই, এখানে MMR দিই, মিজেলস, মামস অ্যান্ড রুবেলা ভ্যাকসিন। তাহলে এটা হচ্ছে একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। তাহলে আমরা এরপরে হয়তো কোনো একটা চ্যাপ্টারে আসবে যে কোনগুলো লাইভ ভ্যাকসিন কোনগুলো কিল্ড ভ্যাকসিন। তাহলে এটা এক্সাম্পল পরীক্ষা আসতে পারে। এটার ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যেসব পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড, এইসব পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা এই ভ্যাকসিনগুলো ইউজ করতে পারবো না। তাহলে প্রেগনেন্সি, তারপরে
এইচআইভি পেশেন্ট বা দেখা যাচ্ছে কেমোথেরাপি পাচ্ছে এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে লাইভ ভ্যাকসিনটা অ্যাভয়েড করতে হবে। তাহলে কোন কোন ভ্যাকসিন লাইভ ভ্যাকসিন এটা আমাদের জানা লাগবে। Measles suppress cell-mediated immunity and may exacerbate TB. For this reason, measles vaccination should be deferred until after commencing anti-TB treatment. তাহলে ভ্যাকসিন দিতে হলে আমাদের আগে অ্যান্টিবি ট্রিটমেন্ট দিয়ে নিতে হবে। যদি কোনো পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ থাকে অথবা প্রেগনেন্ট ওমেন হয় তাদের ক্ষেত্রে আমাদের ইমিউনোগ্লোবুলিন থেরাপি ইউজ করতে হবে। তাহলে এটা অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে। আরেকটা পরীক্ষায় কোশ্চেন আসে যে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দিলে এটা হচ্ছে আউটকাম ইমপ্রুভ করতে পারে। তো এটা অনেক পরীক্ষায় কোশ্চেন আসে, মিজলস এটা সিনিয়র দিতে পারে, দিতে পারে নিচে কোন ট্রিটমেন্ট করলে পেশেন্টের আউটকাম বেটার হবে। তাহলে আমরা একটা করলাম হচ্ছে মিজলস ভ্যাকসিন ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদেরকে দেওয়া যাবে না, কারণ এটা একটা লাইভ ভ্যাকসিন। কোনো পেশেন্ট যদি টিবি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আগে অ্যান্টি টিবি ট্রিটমেন্ট দিয়ে তারপরে মিজলস ভ্যাকসিনেশন করতে হবে। ভিটামিন এ দিলে ট্রিটমেন্ট আউটকাম বেটার হয়। আর কোনো পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকে অথবা প্রেগনেন্ট ওমেন থাকে সেক্ষেত্রে আমরা ইমিউনোগ্লোবুলিন থেরাপি দিব। এর পাশে রুবেলা। তাহলে রুবেলার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, এটা প্লাসেন্টাল ট্রান্সমিশন হয়। তাহলে এই জিনিসটা অনেক সময় পরীক্ষা আসে যে কোন কোন ভাইরাস হচ্ছে প্লাসেন্টালি ট্রান্সমিট হয়। তাহলে একটা আমরা পেলাম হচ্ছে রুবেলা। এক্ষেত্রে পেশেন্টের ফিভার থাকবে, র্যাশ থাকবে, লিম্ফেডেমি থাকবে, যেটা নন ডিজিজ গুলো হতে কমন। তাহলে এখানে যেটা ক্যারেক্টারিস্টিক ফিচার সেটা হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার লিম্ফেডেনোপ্যাথি। তাহলে মিজলসের ক্ষেত্রে আমরা পাইলাম কপ্লিক্স স্পট, রুবেলার ক্ষেত্রে পাইলাম হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার লিম্ফেডেনোপ্যাথি। বাকি ফিচার্স গুলো মোটামুটি কম বেশি সিমিলার থাকবে। কমপ্লিকেশনস এর মধ্যে আগের মতোই হেপাটাইটিস হইতে পারে, এনকেফেলাইটিস হইতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়া, হেমোরাইজ হইতে পারে। তাহলে রুবেলার জন্য স্পেশাল কি আছে? এটা হচ্ছে যে ডায়াবেটিস মেলাইটাসের রিস্ক বাড়ায়। তাহলে এটা আমাদের জন্য ক্লিনিক্যাল একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। সেকেন্ড হচ্ছে এটা সিভিয়ার কনজেন্টাল ডিজিজ করে। তাহলে রুবেলা ইনফেকশন হলে বাচ্চাদের যে কনজেন্টাল ডিজিজ রিস্ক থেকে বেশি, যেটা মিজলসে ছিল না। ডায়াগনোসিস সিমিলার, আমরা সে সিওলজিক্যাল ডায়াগনোসিস করবো। আর ভ্যাকসিনেশন তো এটাও একই, মিজলস মাম্পস রুবেলা যে ভ্যাকসিন এমএমআর ভ্যাকসিন এটা দিব। এটা যখন সিভিয়ার কনজেন্টাল ডিজিজ করে তাহলে আমাদের জানা লাগবে যে কনজেন্টাল ডিজিজ কি করতে পারে। তাহলে এটা সিগনিফিকেন্ট, এই ধরনের একটা ইনফেকশন হলে বাচ্চার কি কি রিস্ক থাকতে পারে, কি কি কনজেন্টাল ডিজিজ হইতে পারে। কনজেন্টাল ডিজিজের মধ্যে আমরা চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের এখানে ডিপনেস হইতে পারে, আই হইতে পারে ক্যাটারাক্ট এন্ড গ্লুকোমা, পেশেন্টের মেন্টাল রিটার্ডেশন হইতে পারে, আর একটা হচ্ছে কনজেন্টাল হার্ট ডিজিজ। তাহলে কনজেন্টাল হার্ট ডিজিজ আমরা পড়ার সময় দেখছিলাম মায়ের যদি অ্যালকোহল এক্সপোজার থাকে, রুবেলা ইনফেকশন হয়, অথবা যদি অ্যান্টিবডি পজিটিভ থাকে, এগুলোর ক্ষেত্রে কনজেন্টাল ম্যালফাংশন হতে পারে, কনজেনিটাল হার্ট ডিজিজ হতে পারে। রুবেলার ক্ষেত্রে কোন কোন কনজেনিটাল হার্ট ডিজিজ হয়? একটা হচ্ছে পালমোনারি স্টেনোসিস, আর একটা হচ্ছে পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াসাস। তাহলে এখান থেকে সবগুলো ইনফরমেশন ইম্পর্টেন্ট। পেশেন্টের ডিপনেস হতে পারে, ক্যাটারাক্ট গ্লুকোমা হতে পারে, মেন্টাল ডিরেকশন হতে পারে, কনজেনিটাল হার্ট ডিজিজ হতে পারে। তাহলে এখানে ডিউরেশন জানার দরকার নেই এক্সট্রা করে, জাস্ট রুবেলার ক্ষেত্রে কি কি কনজেনিটাল ম্যালফাংশন হয় এগুলো জানা লাগবে। এর পাশে পালবো ভাইরাস B19 ডিজিজ ভাইরাস ইনফেকশন, সবগুলো একই ডিস, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে এটা একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস গুলো ইউজুয়ালি থাকে ডবল স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে অ্যাটিপিক্যাল। তাহলে ইনফরমেশনটা জানা লাগবে। And this virus has particular tropism for red cell precursors and erythroblasts. তাহলে এই ভাইরাসগুলোর সাথে ইম্যাচিউর রেড সেল বা ইরিথ্রোব্লাস্ট যেটা, এগুলোর বিশেষ সম্পর্ক আছে। তাহলে এটা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট। কেন সিগনিফিকেন্ট এটা পরে আসতেছে। তাহলে এটা হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হয়। তাহলে অলরেডি আমরা দুইটা ভাইরাস পাইলাম, একটা রুবেলা আর একটা হচ্ছে পালবো ভাইরাস, যেগুলো ট্রান্সপ্লাসেন্টালি ট্রান্সমিট করে। পালবো ভাইরাস B19 এর কয়েকভাবে প্রেজেন্টেশন আছে, আমরা সবগুলো পড়বো না, আমাদের পরীক্ষার জন্য যেগুলো লাগবে। ফার্স্ট হচ্ছে স্মল চিলড্রেনের ক্ষেত্রে পেশেন্টগুলো কি করে, স্ল্যাব সি ক্র্যাশ করে, যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার। মানে পেশেন্টের চিকে
এরিথমেটাস র্যাশ থাকে। তাহলে এটা দিয়ে দিতে পারে যে একটা বাচ্চা পেশেন্ট আসছে, এর সাথে পেশেন্টের ফিভার আছে, জয়েন্ট পেন থাকতে পারে, আর হচ্ছে ফেসে র্যাশ আছে। ডায়াগনোসিস কি বা কোন ভাইরাস ধরেছে। সেকেন্ড একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন হচ্ছে যে আর্থ্রোপ্যাথিস। তাহলে আমরা আর্থ্রাইটিস এর ক্ষেত্রে ইনফেকশাস কজ পড়ছিলাম, ভাইরাল আর্থ্রাইটিস কোন কোন ভাইরাস করে, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ছিল পারভাইরাস B19, এবং এটা যে ভাইরাস করে এটা হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস টাইপ। তাহলে এখানে সিমেট্রিক্যাল স্মল জয়েন্ট পলিআর্থ্রোপ্যাথি হইতে পারে, দেখে মনে হতে পারে রিউমেটয়েড আর্থ্রাইটিসের মতো। ডিফারেন্সিয়েশন করবো ডিউরেশন দেখে। তাহলে আমরা রিউমেটোলজি পড়াশোনা ডিসকাস করছিলাম যে ভাইরাল আর্থ্রাইটিস যেগুলো, এগুলো ইউজুয়ালি ডিউরেশন থাকে একটু শর্ট ডিউরেশন, আর সাথে পেশেন্টের স্কিন র্যাশ থাকতে পারে। জয়েন্টের মধ্যে ইউজুয়ালি ইনভলভমেন্ট হয় স্মল জয়েন্ট গুলা। তাহলে আদেতে ইউজুয়ালি ইনভলভমেন্ট হবে লার্জ জয়েন্ট, ডিউরেশনটা থাকবে একটু বেশি, এবং আদের ক্ষেত্রে ইউজুয়ালি র্যাশটা কমন না। তাহলে কিছু ফিচার দিকে আমাদেরকে আলাদা করতে হবে। থার্ড, এবং এটা পরীক্ষা আরো বেশি আসে, সেটা হচ্ছে অ্যাডাল্টস উইথ হেমাটোলজিক্যাল ডিজিজ অ্যান্ড ইমিউনোসাপ্রেস। এদের প্রেজেন্টেশন হতে পারে কিভাবে ইম্পেয়ার্ড ইরিথ্রোপয়েসিস। তাহলে পারভাইরাস B19 স্পেশাল কানেকশন আছে রেড সেল প্রিকারসর বা ইরিথ্রোব্লাস্টের সাথে। এরা কি করে, ট্রানজিয়েন্ট ব্লক ইন ইরিথ্রোপয়েসিস, তার মানে আরবিসি প্রোডাকশনটাকে ব্লক করে দেয়। সমস্যা কি হবে, অ্যাকিউট অ্যানিমিয়া ডিউ টু ট্রানজিয়েন্ট অ্যাপ্লাস্টিক ক্রাইসিস ইন ইন্ডিভিজুয়ালস উইথ রেড সেল ইনক্রিজ রেড সেল টার্নওভার ডিউ টু হিমোগ্লোবিনোপ্যাথি বা হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে যেসব পেশেন্টে হেরিডিটারি স্পোরোসাইটোসিস আছে বা সিকল সেল ডিজিজ আছে বা কোনো হিমোলাইটিক অ্যানিমিয়া আছে, মানে আন্ডারলাইন কোনো হিমোগ্লোবিনোপ্যাথি আছে আগে থেকে, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে যদি B19 ভাইরাস দিয়ে ইনফেকশন হয়, সরি পারভাইরাস B19 দিয়ে, তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস হতে পারে। এটাও খুবই কমন কোশ্চেন পরীক্ষার জন্য। এরকম একটা সিনারিও দিয়ে দিবে যে পেশেন্ট আগে থেকে হেরিডিটারি স্পোরোসাইটিস বা হিমোলাইটিক কোনো একটা ডিজিজ আছে আগে থেকে, এই পেশেন্টটা হঠাৎ করে ফিভার, স্কিন র্যাশ এবং জয়েন্ট পেইন প্রেজেন্ট করছে। ইনভেস্টিগেশন করে দেখা গেছে পেশেন্টটা সিভিয়ারলি অ্যানিমিক। তাহলে যে ইনফেকশনটা হয়েছে এটা কোন অর্গানিজম বা কোন ভাইরাস হয়েছে। তাহলে B19 ভাইরাস অ্যাপ্লাস্টিক ক্রাইসিস করতে পারে। মেকানিজম কি, ট্রানজিয়েন্ট ব্লক ইন ইরিথ্রোপয়েসিস। তাহলে এটা খুব ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। ট্রান্সপ্লান্ট সেন্ট্রাল ট্রান্সমিশন হলে কি হতে পারে, হাইড্রোপস ফিটালিস ডেভেলপ করতে পারে। জাস্ট নামটা জানলে হবে, আর কিছু দরকার নেই এখানে। ডায়াগনোসিস সেম, আমরা সেরোলজিক্যাল মার্কার দেখবো। ম্যানেজমেন্টের ভিতরে স্পেসিফিক কিছু নাই, এটা হচ্ছে যে ইউজুয়ালি সেলফ লিমিটিং ইনফেকশন। আমাদের যদি খুব বেশি দরকার হয়, সিভিয়ার অ্যানিমিয়া থাকে, সেক্ষেত্রে আমরা ব্লাড ট্রান্সফিউশন করতে পারি। এইটুকু জানলে হবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট, প্রেগনেন্ট ওমেন শুড অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ পারভোভাইরাস B19 ইনফেকশন। এবার সে হার্পিস ভাইরাস ইনফেকশন। তাহলে হার্পিস ভাইরাসের কয়েকটা টাইপ আছে, এটা অনেক কোশ্চেন আসে যে কোন কোন ভাইরাস দিয়ে কি কি ডিজিজ হয়। তাহলে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 দিয়ে, এটা দিয়ে বেশি আসে হার্পিস লেবিয়ালিস বা কোল্ড শোর। তাহলে হার্পিস লেবিয়ালিস থাকলে কোন আগের জন্য নিউমোনিয়া হয়, এটা আমরা কিন্তু অলরেডি স্পিডতে পড়ছি। এটা অনেক পরীক্ষা কোশ্চেন আসে। এছাড়া কি করতে পারে, এক্সিমা হাইপারটিকাম করতে পারে, আর একটা হচ্ছে এনকেফালাইটিস করতে পারে। আর হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 যেটা, সেটা কি করে, পেইনফুল জেনিটাল আলসারেশন করে। আর একটা হচ্ছে মেনিনজাইটিস এন্ড ট্রান্সভার্স মাইলিটিস করতে পারে। তাহলে এটা একটু খেয়াল করলে দেখতে হবে। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 যেটা, সেটা হচ্ছে ওরাল রিলেশন করে বেশি। আর হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2টা করে জেনিটাল আলসারেশন করে, মানে একটা হচ্ছে বডির আপার পার্টে, একটা হচ্ছে লোয়ার পার্টে। আর 1 যেটা, এটা করে মেইনলি এনকেফালাইটিস, আর 2 যেটা, এটা করে মেইনলি হচ্ছে মেনিনজাইটিস। ভ্যারিসিলাস জোস্টা এটা আমরা সবাই জানি, একটা হচ্ছে চিকেন পক্স করতে পারে, আর একটা হচ্ছে সিঙ্গেল বা হার্পেস জোস্টা করতে পারে। সাইটোমেগালো ভাইরাস, এটা হচ্ছে মোস্ট কমন কজেস অফ কনজেনিটাল ইনফেকশন। এছাড়া কি করতে পারে, ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস করতে পারে, হেপাটাইটিস করতে পারে। এছাড়া অন্যান্য যে অর্গানগুলো আছে সেগুলোতে ইনফেকশন করতে পারে।
তাহলে চোখে রেটিনাইটিস, ব্রেন এনকেফালাইটিস, লাংসে নিউমোনাইটিস, লিভারে হেপাটাইটিস অ্যান্ড জিআইটিতে এন্টারাইটিস করতে পারে। এপিস্টেন ভাইরাস, তাহলে এপিস্টেন ভাইরাসটা বেশি ইম্পর্টেন্ট কেন? এটা সাইটোমেগালোভাইরাস মতো ইনফেকশাস নিউক্লিওসিস করে, তবে এটা কিছু ম্যালিগন্যান্সি করতে পারে, যে কারণে এটা সিগনিফিক্যান্ট। তাহলে এপিস্টেন ভাইরাস দিয়ে কি হইতে পারে? একটা হচ্ছে লিম্ফোমা হইতে পারে, বার্গিটস লিম্ফোমা, তারপর হচ্ছে আদার্স যে লিম্ফোমা আছে, পোস্ট ট্রান্সপ্লান্ট লিম্ফোপ্রলিফেরেটিভ ডিসঅর্ডার হইতে পারে, একটা হচ্ছে ন্যাজোফেঞ্জাল কার্সিনোমা, এছাড়া হচ্ছে ওরাল হেয়ার লিকোপ্লেকিয়া। তাহলে এগুলো পরীক্ষা আসা কোশ্চেন যে এপিস্টেন ভাইরাস অ্যাসোসিয়েটেড ম্যালিগন্যান্সি কি হইতে পারে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হিউম্যান হার্পিস ভাইরাস 6 and 7 এগুলো হচ্ছে লিম্ফোট্রপিক ভাইরাস। তাহলে এগুলো মেইনলি হচ্ছে লিম্ফোসাইটে বেশি থাকে লেটেন্ট হিসেবে, এই জন্য এদেরকে লিম্ফোট্রপিক ভাইরাস বলা হয়। তাহলে কয়েকটা ভাইরাস আছে যেগুলো লিম্ফোসাইটের প্রতি আলাদা অ্যাট্রাকশন আছে। এবার সেই হিউম্যান হার্পিস ভাইরাস 8, তাহলে এখান থেকে তিনটা নাম ডিজিজ আছে, তিনটা ডিজিজ মুখস্থ করতে হবে। একটা হচ্ছে কাফুসি সার্কোমা, একটা হচ্ছে প্রাইমারি ডিফিউশন লিম্ফোমা অ্যান্ড মাল্টিসেন্ট্রিক ক্যাসেলম্যান ডিজিজ। এর মধ্যে কাফুসি সার্কোমা এটা হচ্ছে বেশি আসে, অনেক সময় সিনোজ দিতে পারে অথবা ডিরেক্টলি বলতে পারে যে কাফুসি সার্কোমা কজেটিভ ভাইরাস কোনটা। মানে কাফুসি সার্কোমা ইউজুয়ালি হয় ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে, এবং ক্লাসিক্যাল সিনারিওগুলো দেওয়া থাকে মেইনলি এইডস এর সিনারিও দেওয়া থাকে। তাহলে কাফুসি সার্কোমা আমরা যদি এইডস চ্যাপ্টার ডিসকাস করি, ওখানে কাফুসি সার্কোমার ডেসক্রিপশন থাকবে, দিয়ে এরপর জানতে হবে অর্গানিজম নাম কি, এই ভাইরাসটার নাম কি, কোন ভাইরাস দিয়ে হয়। আর যদি হচ্ছে এমআরসিবি 2 তে বা অস্ত্র পরীক্ষাগুলোতে যেখানে ফিগার দেওয়ার সুযোগ আছে, সেগুলোতে কাগজ রকমের ডিরেক্ট ছবি দিতে পারে। এগুলো ছবি খুবই অ্যাটিপিক্যাল ছবি, দেখলে বোঝা যায়। এরপর চিকেন পক্স বা ভ্যারিসেলা, এটার দুইটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স কি, একটা হচ্ছে এটা ডার্মোট্রপিক আর একটা হচ্ছে নিউরোট্রপিক। মানে এগুলো হচ্ছে ডার্মাটোম ইনভলভমেন্ট করে, এবং এদের যে লেশন গুলো পাওয়া যায় ইউজুয়ালি ডার্মাটোম অনুযায়ী পাওয়া যায়। আর একটা হচ্ছে এগুলো নিউরোট্রপিক, তার মানে এখানে মেইনলি নার্ভাস সিস্টেমের কোন একটা পার্ট ইনভলভমেন্ট হবে। পেশেন্ট গুলো বেশি সিভিয়ার থাকে কাদের ক্ষেত্রে? অ্যাডাল্ট পেশেন্ট গুলোর ক্ষেত্রে, ইমিউনো কম্প্রোমাইজড এন্ড প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে। ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে কি থাকে? ভেসিকুলার ইরাপশন begins often on mucosal surface first, followed by rapid dissemination in a centripetal distribution, most dense on trunk and spears on limb. সেন্ট্রাল পার্ট গুলো বেশি হবে, আস্তে আস্তে পেরিফেরাল পার্ট ইনভলভমেন্ট করবে, লিমটাকে অনেক সময় এক্সক্লুড করতে পারে বা স্পেয়ার করতে পারে। র্যাশ গুলো ইনিশিয়ালি থাকে হচ্ছে স্মল পিঙ্ক ম্যাকিউলস, দেন এটা ট্রান্সফার ভেসিকলস এন্ড পাস্টুলসে। তাহলে এখানে আমরা ম্যাকিউলস, ভেসিকলস, পাস্টুল সবগুলো পাইতে পারি। পেশেন্ট গুলো ইনফেকশাস থাকে from 4 days before lesions appear until the last vesicle scratched off. তাহলে এটা আমাদের লাগে, কারণ সিঙ্গেল বা ভ্যারিসেলা জোস্টার পেশেন্ট গুলা অনেক সময় আমাদের ইসে পাই, পেশেন্ট হিসেবে পাই। সো এরা কতদিন ইনফেকশাস থাকবে, কতদিন আইসোলেশন থাকতে হবে, আলাদা থাকতে হবে, এটা জানা ইম্পর্টেন্ট। তাহলে লাস্ট যে ভেসিকল, এটা যতক্ষণ না পর্যন্ত ডিসঅ্যাপিয়ার করবে বা ক্র্যাস্ট হবে, ততক্ষণ পর্যন্ত পেশেন্টের ইনফেকশাস থাকে। তাহলে এই সময় পর্যন্ত পেশেন্টকে অন্যদের কন্ট্যাক্ট অ্যাভয়েড করতে হবে। তাহলে এটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে যে হাউ লং এ পেশেন্ট অফ চিকেন পক্স or herpes zoster ক্যান বি ইনফেকশাস। তাহলে আনটিল দ্য লাস্ট ভেসিকল ক্র্যাস্ট ওভার। কমপ্লিকেশনস এর মধ্যে মোস্ট কমন হচ্ছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। এখানে হার্পেস জোস্টার পেশেন্ট গুলো অনেক সময় আমাদের সেকেন্ডারি ব্যাকটেরিয়াল প্রোফাইলস দিয়ে লেখা লাগে। এছাড়া পেশেন্ট গুলো সেলফ লিমিটিং সেরেব্রালাইটিস হইতে পারে, এনকেফালাইটিস হইতে পারে, নিউমোনাইটিস, হেপাটাইটিস হইতে পারে। তো কমপ্লিকেশনস মোটামুটি সব ভাইরাসই সেম। প্রত্যেকটা ভাইরাসের ক্ষেত্রে হেপাটাইটিস হয়, নিউমোনাইটিস, এন্টেরাইটিস, এগুলো মোটামুটি কমন। তাহলে অ্যাটিপিক্যাল কোনো কিছু থাকলে সেগুলো আমাদেরকে মনে রাখা লাগবে। ডায়াগনোসিস is primarily by recognition of rash. তাহলে চিকেন পক্সের র্যাশ বা শিঙ্গলসের র্যাশ এগুলো আসলে দেখে বোঝা যায়, এটা ক্লিনিক্যালি ডায়াগনোস করা হয়। ম্যানেজমেন্ট এন্ড প্রিভেনশন এর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কোন কোন পেশেন্টকে আমরা অ্যান্টিভাইরাল দিব।
তাহলে আনকমপ্লিকেটেড চিকেন পক্স যদি হয়, পেশেন্টগুলো যদি উইদিন 24 to 48 hours অনসেট অফ ভেসিকলস প্রেজেন্ট করে আমাদের কাছে, তাহলে আমরা অ্যান্টিভাইরাল দিব। কোনো পেশেন্ট যদি কমপ্লিকেশনস থাকে তাহলে সব পেশেন্টকে আমরা অ্যান্টিভাইরাল দিব। আরেকটা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট যদি হয়, প্রেগনেন্ট ওমেন, তাদেরকে আমরা অ্যান্টিভাইরাল দিব। পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, এটাও এত বেশি ইম্পর্টেন্ট না, তারা পোল্ট্রেশন একটু দেখে রাখতে পারেন। তাহলে এখানে যে ভ্যাকসিন ইউজ করা হয় এটা হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যারিসেলা জোস্টার ভাইরাস ভ্যাকসিন। লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কোনটা কোনটা আছে এটা একটু দেখে রাখবেন। আর আমাদের কোনো একটা চ্যাপ্টার যেখানে ভ্যাকসিনগুলোর সাথে আছে ওখানে আলাদা করে দেওয়া আছে। এরপর হচ্ছে শিঙ্গেলস বা হার্পেস জোস্টার। তাহলে এই পেশেন্টগুলো আমরা খুব কমনলি পাই। তাহলে এটা হচ্ছে রিঅ্যাক্টিভেশন অফ ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। নর্মালি ভ্যারিসেলা জোস্টার ভাইরাসটা লেটেন্ট ফর্মে থাকে হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়ন অফ সেন্সরি নার্ভ, এবং এটা লেটার লাইফে রিঅ্যাক্টিভেট হতে পারে। পেশেন্টগুলো প্রেজেন্টেশন থেকে ইনিশিয়ালি বার্নিং ডিসকমফোর্ট ইন অ্যাফেক্টেড ডার্মাটোমস অ্যান্ড ডিসক্রিট ভেসিকলস অ্যাপিয়ার 3 to 4 days লেটার। তাহলে এরা হচ্ছে ডার্মাটোম মেনটেন করে চলে, প্যাটার্ন গুলো থাকে ডার্মাটোম ইনভলভমেন্ট করে। আর এর সাথে স্কিন র্যাশ থাকে হচ্ছে ভেসিকুলার স্কিন র্যাশ। ডার্মাটোমের মধ্যে সব থেকে কমনলি ইনভলভমেন্ট হচ্ছে থোরাসিক ডার্মাটোম। তার মানে পেশেন্টগুলোর যে স্কিন লেশন থাকে ইউজুয়ালি চেস্টে বেশি থাকে। ক্রেনিয়াল নার্ভের মধ্যে সব থেকে কমন ইনভলভমেন্ট হচ্ছে অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, এবং এটা পার্টিকুলার সিগনিফিকেন্স হচ্ছে এখানে যদি ভেসিকুলার র্যাশ থাকে সেটা হচ্ছে কর্নিয়াতে অ্যাপিয়ার করে ইউজুয়ালি, এবং এগুলো আলসারেশন হতে পারে। এখানে হলে সমস্যা কি, কমপ্লিকেশন হিসেবে পেশেন্টের ব্লাইন্ডনেস ডেভেলপ করতে পারে। তাহলে কোনো পেশেন্টের যদি অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ ইনভলভমেন্ট হয়, এখানে যদি এরকম হার্পিস জোস্টার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই আর্জেন্ট অপথ্যালমোলজি রিভিউ করতে হবে। তাহলে এটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে যে কোনো পেশেন্টের এরকম ভেসিকুলার স্কিন র্যাশ আছে এবং র্যাশটা ইনভলভমেন্ট করছে অপথ্যালমিক ডিভিশনের যে ডিস্ট্রিবিউশন আছে এই ডিস্ট্রিবিউশনে, আমাদের নেক্সট স্টেপ কি হবে? তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আর্জেন্ট অপথ্যালমোলজি রিভিউ লাগবে। এছাড়া এটা কি করতে পারে, ফেসিয়াল পলসি করতে পারে, যেটাকে বলা হয় রামসে হান্ট সিনড্রোম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, একটা চিপসের একটা লস অফ টেস্ট অ্যান্ড কালসেশন বাইতে হয়, সাথে এক্সটার্নাল অর্ডিনারি ক্যানালে ভেসিকুলার র্যাশ পাওয়া যেতে পারে। এই কারণে কোনো পেশেন্টের যদি ফেসিয়াল পলসি থাকে আমরা এক্সটার্নাল অর্ডিনারি ক্যানাল, সফট প্যালেট এগুলো এক্সামিন করে দেখি এখানে কোনো ভেসিকুলার র্যাশ আছে কিনা। ম্যানেজমেন্টের ভিতরে আমরা হচ্ছে অ্যান্টিভাইরাল থেরাপি, অ্যাসাইক্লোভির বা আদার্স রিলেটেড অ্যান্টিভাইরাল আছে এগুলো ইউজ করতে পারি। তাহলে ফেসিয়াল পলসির ক্ষেত্রে আমরা যদি এই ধরনের কোনো স্কিন এই ধরনের কোনো ভেসিকুলার র্যাশ পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজ করতে পারি। আদারওয়াইজ যদি বেলস পলসি সেক্ষেত্রে শুধু স্টেরয়েড ইউজ করতে পারি। আর পেশেন্টগুলো যেগুলো পোস্ট হার্পেটিক নিউরোলজি থাকে এদের সিভিয়ার পেইন থাকে, এবং পেইনটা ইউজুয়ালি নিউরোপ্যাথিক, সিভিয়ার বার্নিং সেন্সেশন থাকতে পারে। সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যাগ্রেসিভ অ্যানালজেসিয়া লাগবে, এবং এই ক্ষেত্রে আমাদেরকে অ্যামিট্রিপটালিন, গাবাপেন্টিন বা প্রিগাবালিন এই ড্রাগগুলো ইউজ করা লাগতে পারে। সিস্টেমিক ভাইরাল ইনফেকশনস উইথাউট এক্সাম্পশন, তাহলে এতক্ষণ যে ডিজিজগুলো পড়লাম, মিজেলস, তারপর রুবেলা, তারপর পালভাইরাস B19, হ্যাভেল ভাইরাস যেগুলো ছিল, তাহলে এগুলোতে পেশেন্টের মেইন একটা সিমটমস থাকে হচ্ছে ওয়াইড স্পিড স্কিন র্যাশ। আর এখন যেগুলো পড়বো এগুলাতে ইউজুয়ালি পেশেন্টের র্যাশ থাকে না, অথবা র্যাশ থাকলেও সেটা এত সিগনিফিকেন্ট না বা প্রাইমারি প্রেজেন্টিং ফিচার হিসেবে থাকে না। তাহলে এগুলো হচ্ছে সিস্টেমিক ভাইরাল ইনফেকশন উইথাউট এক্সাম্পশন। ফার্স্ট হচ্ছে মামস। তাহলে মামস আমরা খুব কমনলি ডিল করে থাকি, এদের ক্লাসিক্যাল প্রেজেন্টেশন থাকে হচ্ছে বাইলেটারাল প্যারোটিড সোয়েলিং। তাহলে এদের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে সোয়েলিং অফ প্যারোটিড গ্ল্যান্ড। প্রেজেন্টেশন থাকে কি টেন্ডার প্যারোটিড এনলার্জমেন্ট which is bilateral in 75%, follows a prodrome of pyrexia and headache. তাহলে প্যারোটিড এনলার্জমেন্ট ডিরেক্টলি না বলে অনেক সময় বলে দিতে পারে যে বাইলেটারাল নেক সোয়েলিং বা সার্ভিক্যাল রিজনে সোয়েলিং আছে। এছাড়া মামসের একটা
কমপ্লিকেশন হচ্ছে মেনিনজাইটিস হতে পারে। আদার্স কমপ্লিকেশনস এর মধ্যে কি কি আছে? এনকেফালাইটিস হতে পারে, ট্রানজিয়েন্ট হিয়ারিং লস হতে পারে, ল্যাবিরিনথাইটিস হতে পারে। পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাটিপিক্যাল যে ফিচারগুলো, যেমন প্যানক্রিয়াটাইটিস করতে পারে, আরেকটা হচ্ছে এপিডিডাইমোয়ালকাইটিস এবং টেস্টিকুলার অ্যাট্রফি করতে পারে। তাহলে প্যানক্রিয়াটাইটিসের ইনফেক্টিভ কজ কি কি আছে এটা পরীক্ষা অনেক সময় আসে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে মামস। ডায়াগনোসিস ইউজুয়ালি ক্লিনিক্যাল, প্যারাটাইড সোয়েলিং দেখলে বোঝা যায়। আর কোনো পেশেন্ট যদি অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন থাকে, প্যারাটাইটিস না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সিরোলজিক্যাল মার্কার দেখব। এরপাশে ইনফেকশাস মনোনিউক্লিওসিস। তাহলে ইনফেকশাস মনোনিউক্লিওসিস একটা ক্লিনিক্যাল সিনড্রোমস, যা কিছু ক্লিনিক্যাল প্রেজেন্টেশন থাকে, এগুলোকে একসাথে বলা হয় ইনফেকশাস মনোনিউক্লিওসিস। এর মধ্যে কি থাকতে পারে? ফ্যারিনজাইটিস থাকতে পারে পেশেন্টের, সার্ভাইকাল লিম্ফেডিনোপ্যাথি, ফিভার অ্যান্ড লিম্ফোসাইটোসিস। এগুলোকে একসাথে কি বলা হয়? গ্ল্যান্ডুলার ফিভার। তাহলে ইনফেকশাস মনোনিউক্লিওসিস এই ধরনের প্রেজেন্টেশন করতে পারে কয়েকটা ভাইরাস। এর মধ্যে মোস্ট কমন হচ্ছে এবিস্টেন বার ভাইরাস। এছাড়া সাইটোমেগালো ভাইরাস, হিউম্যান 6 and 7, এইচআইভি অ্যান্ড টক্সোপ্লাজমা, এগুলো এই সিমিলার প্রেজেন্টেশনে প্রেজেন্ট করতে পারে। এবিস্টেন বার ভাইরাস পরীক্ষায় কমন যে সিনারিও দেয় সেটা হচ্ছে এই পেশেন্টগুলো অনেক সময় রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন চিন্তা করে অ্যাম্পিসিলিন বা অ্যামোক্সিলিন দেওয়া হতে পারে। এই অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে পেশেন্টের একটা ক্যারেক্টারিস্টিক ইসি ম্যাকুলার র্যাশ ডেভেলপ করে। তাহলে কোনো পেশেন্টে যদি এরকম অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে ইসি ম্যাকুলার র্যাশ ডেভেলপ করে, তাহলে এটা মোস্ট লাইকলি হচ্ছে আন্ডারলাইং ইনফেকশাস মনোনিউক্লিয়াস বা গ্ল্যান্ডুলার ফিভার আছে, এবং এক্ষেত্রে মোস্ট কমন কজ হচ্ছে এবিস্টেন বার ভাইরাস। তাহলে এই ধরনের একটা সিনারি টিপিক্যালি রিপ্রেজেন্টেশন থাকে। এপিস্টেন বার ভাইরাস রিমেন্স ল্যাটেন্ট উইদিন টি লিম্ফোসাইটস। তাহলে এটা ইম্পর্টেন্ট। হিউম্যান হার্পেস ভাইরাস যেগুলো আছে এগুলো কোনটা কোথায় লেটেন্ট থাকে এটা অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে একটা আমরা অলরেডি পাইলাম যে সেন্সরি রুট গ্যাংলিয়নে থাকে, এটা হচ্ছে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। এটা পাইলাম বি লিম্ফোসাইটে থাকে। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে পেশেন্টের সিভিয়ার ফ্যারিনজাইটিস থাকতে পারে উইথ টনসিলার এক্সুডেটস এন্ড নন টেন্ডার অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র সার্ভিক্যাল লিম্ফেডিনোপ্যাথি। তার ইনফেকশাস মনোনিউক্লিয়াস লাইক প্রেজেন্টেশন। এর সাথে পেশেন্টে কিন্তু পেলেটাল পেটিস থাকতে পারে, পিরিঅরবিটাল এডিমা, স্প্লেনোমেগালি থাকতে পারে। ইনভেস্টিগেশন করলে আমরা পাবো ফার্স্ট হচ্ছে অ্যাটিপিক্যাল লিম্ফোসাইট পাইতে পারি, আরেকটা হচ্ছে এটোফিল অ্যান্টিবডি পজিটিভ পাতে পারি। এটোফিল অ্যান্টিবডিটা আমরা দেখি কিভাবে? একটা হচ্ছে পল বানেল অর মনোস্পট টেস্ট। পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে মনোস্পট টেস্ট। তাহলে গ্ল্যান্ডুলার ফিভার বা ইনফেকশাস মনোনিউক্লিয়াস একটা সিনারিও দিয়ে অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে আমরা নেক্সট কি টেস্ট করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা মনোস্পট টেস্ট করতে পারি। কমপ্লিকেশনস অফ এবিস্টেন ভাইরাস ইনফেকশন। তাহলে এখানে যে কমপ্লিকেশনগুলো দেওয়া আছে সবগুলোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে পরীক্ষায় শোনার জন্য বেশি ইম্পর্টেন্ট যেটা অ্যান্টিবায়োটিক ইনডিউস র্যাশ ইউজুয়ালি উইথ এমপিসিলিন বা অ্যামোক্সিলিন। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এবিস্টেন ভাইরাস পেশেন্টগুলোর প্রেজেন্টেশন আমরা যদি অ্যামপিসিলিন বা অ্যামোক্সিলিন ইউজ করি তাহলে এক্ষেত্রে ফার্দার একটা র্যাশ ডেভেলপ করতে পারে। বাকিগুলো এমসিকিউর জন্য পড়বেন। আর হিমাটোলজিক্যাল কি করতে পারে? অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া করতে পারে। আর সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট এপিস্টেন ভাইরাস অ্যাসোসিয়েটেড ম্যালিগনেন্সি। তাহলে ম্যালিগনেন্সি গুলো কোনটা ম্যালিগনেন্সি করে অলরেডি আমরা পড়ে ফেলছি, মুখস্থ করতে হবে। ম্যানেজমেন্টের ভিতরে আবার ঘুরে ফিরে একই কথা আসতেছে। অ্যাডমিনিস্ট্রেশন অফ ampicillin or amoxicillin in this condition commonly causes an easy macular rash and should be avoided. আরেকটা হচ্ছে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অনেক সময় ম্যাসিভ স্প্লেনোমেগালি থাকে, সো এদেরকে কন্টাক্ট স্পোর্টস অ্যাভয়েড করতে হবে যাতে স্প্লেনিক রাপচার না হয়। তাহলে এটা অনেক কোশ্চেন আসতে হবে পরীক্ষায়, একটা সিনারি দিতে পারে, তারপর লিখে দেয় পেশেন্টের ম্যাসিভ স্প্লেনোমেগালি আছে, বেসিনের সাইজ এত সেন্টিমিটার, পেশেন্টগুলোর ক্ষেত্রে ফার্দার অ্যাডভাইস কি হবে? কারণ তাদেরকে কন্টাক্ট স্পোর্টস অ্যাভয়েড করতে হবে। সাইটোমেগালো ভাইরাস, তাহলে এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ কনজেনিটাল অ্যানোমেলিস। তাহলে কোন কোন ভাইরাস কনজেনিটাল অ্যানোমেলি করে এটা ইম্পর্টেন্ট।
আর এর মধ্যে সবথেকে কমন হচ্ছে সাইটোমেগালোভাইরাস। এদের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স যে ফিচার পাওয়া যায় সেটা হচ্ছে ওলসাই শেপ ইন্ট্রানিউক্লিয়ার ইনক্লুশন বডি পাওয়া যায়। তাহলে এই লাইনটা মনে রাখা লাগবে। ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে এটা হচ্ছে যে ইনফেকশাস মনোনিউক্লিয়াস লাইক প্রেজেন্টেশন থাকে। তবে এভিস্টন ভাইরাসের বা ইনফেকশাস মনোনিউক্লিয়াসের থেকে একটু ডিফারেন্স হচ্ছে এখানে হেপাটোমেগালটা বেশি কমন। আর এভিস্টন ভাইরাস যেসব ডিজিজ করে সাইটোমেগালো ভাইরাসের ক্ষেত্রে অলমোস্ট সবগুলো ডিজিজ করতে পারে। এভিস্টনের ক্ষেত্রে মেইনগো এনকেফালাইটিস হতে পারে, জিবিএস হতে পারে, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া হতে পারে, স্কিন র্যাশ বা যেকোনো অর্গানে ইনফ্ল্যামেটরি কন্ডিশন ডেভেলপ করতে পারে। তাহলে আমাদের জন্য এক্সট্রা ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলো অ্যাটিপিক্যাল ফিচার আছে, যেমন এখানে কনজেনিটাল ইনফেকশন হতে পারে এবং পেশেন্টের কনজেনিটাল ইনফেকশন হলে কি হতে পারে। একটা হচ্ছে পেডিসেল র্যাশ, হেপাটোস্প্লেনোমেগালি অ্যান্ড জন্ডিস। আর লং টার্ম সিএনএসসি গুলি কি আছে এটা ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে একটা পেশেন্টের জন্য বার্ডেন হিসেবে ডেভেলপ করতে পারে। তাহলে কি কমপ্লিকেশনস, একটা হচ্ছে মাইক্রোসেফালি, সেরেব্রাল ক্যালসিফিকেশন, কোরিওরেটিনাইটিস অ্যান্ড ডিফনেস। তাহলে রুবেলা ভাইরাসের ক্ষেত্রে আমরা পাইছিলাম পেশেন্টের ডিফনেস হইতে পারে, ক্যাটারাক্ট গ্লুকোমা হইতে পারে, ব্লাইন্ডনেস হইতে পারে। কিভাবে সাইটোমেগালো ভাইরাসও ডিফনেস করতে পারে, কোরিওরেটিনাইটিস করতে পারে। বেশি আসে যেটা কোরিওরেটিনাইটিস। ইনভেস্টিগেশনের মধ্যে এভিস্টন ভাইরাস থেকে নেগেটিভ ডিফারেন্স হচ্ছে এভিস্টন ভাইরাসের ক্ষেত্রে হেটেরোফেল যে অ্যান্টিবডিটা পজিটিভ থাকে, আর সাইটোমেগালো ভাইরাসের ক্ষেত্রে এটা থাকবে নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে মোনোস্পোর টেস্ট করলে নেগেটিভ পাওয়া যাবে। একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হচ্ছে এই পেশেন্টের ক্ষেত্রে যে হেপাটাইটিস হয় এখানে এএলপি লেভেলটা ট্রান্সঅ্যামাইনেজ লেভেল মানে এলটিএসটি থেকে অনেক বেশি থাকে, ডিসপ্রপোর্শনেটলি বেশি থাকে। ট্রিটমেন্টের ভিতরে অ্যান্টিবায়োটিক ইউজ করি, গ্যানসাইক্লোভির বা ওরাল ভ্যাল গ্যানসাইক্লোভির ইউজ করা যেতে পারে। ট্রিটমেন্ট ইউজুয়ালি খুব একটা আসে না। এরপর ডেঙ্গু যেহেতু আমাদের দেশে কমন, সো এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ডেঙ্গু ইজ কজড বাই ফ্লাভিভাইরাস ট্রান্সমিটেড বাই মসকিটোস। তাহলে এক্ষেত্রে প্রিন্সিপাল ভেক্টর থাকে মসকিটো, এডিস এজপ্টি। এগুলো আগে সময় আসতো, এখন এত বেশি আসে না। এখন যা কিছু আছে সব ক্লিনিক্যাল রিলেটেড ইনফরমেশন বেশি আসে। তাহলে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার্সে কি থাকে আমরা এগুলো সবাই মোটামুটি কম বেশি জানি, যেহেতু ডেঙ্গু রোগী সবাই ডিল করা হয়। তাহলে পেশেন্টগুলোর ক্ষেত্রে ফিভার থাকে, ব্যাক পেইন থাকে, জয়েন্ট পেইন থাকতে পারে, সিভিয়ার হেডেক থাকতে পারে। এরপর জেনারেলাইজড বডি এক থাকতে পারে, রেট্রোঅরবিটাল পেইন থাকতে পারে, পেইন অন আই মুভমেন্ট থাকতে পারে, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে। এগুলো ইম্পর্টেন্ট। ফিভারটা হচ্ছে এই ক্ষেত্রে থেকে কন্টিনিউয়াস থাকতে পারে অথবা স্যাডেল ব্যাক টাইপ থাকতে পারে, অথবা মাঝখানে একটা ব্রেক থাকতে পারে। ইউজুয়ালি 4th or 5th ডেতে পেশেন্ট এফএল থাকতে পারে। পেশেন্টের ক্ষেত্রে র্যাশ থাকতে পারে, র্যাশ তো বেশি ইম্পর্টেন্ট না এখানে। আমার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রিটিক্যাল ফেস, কত দিন পর্যন্ত ক্রিটিক্যাল ফেস। তাহলে 3 to 7 days আফটার অনসেট অফ ফিভার, এটা হচ্ছে ডেঙ্গু পেশেন্টের জন্য ক্রিটিক্যাল ফেস। এটাও একবার পরীক্ষা কোশ্চেন আসছিল। ক্রিটিক্যাল ফেস কেন? কারণ এই সময় পেশেন্টের ডেঙ্গু হেমোরেজিক ফিভার আর ডেঙ্গু শক সিনড্রোম ডেভেলপ করার রিস্ক সব থেকে বেশি। ডেঙ্গুতে কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে? তাহলে দুইটা আমরা পড়লাম অলরেডি, ডেঙ্গু হেমোরেজিক ফিভার অ্যান্ড ডেঙ্গু শক সিনড্রোম। এবার ডিসেমিনেটেড ইন্টারপার্সোনাল কোয়াগুলেশন হতে পারে, মাল্টিপল অর্গান ইনভলভমেন্ট হতে পারে, আর হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে ইফ ইনফেকশন অকার্স উইদিন 5 weeks অফ ডেলিভারি। আর এক্ষেত্রে আমরা টেস্ট করি ক্লিনিক্যালি পজিটিভ টনিক ওয়েট টেস্ট। কিভাবে এটা কি দেখি আমরা? ক্যাপিলারি ফ্র্যাজিলিটি অ্যান্ড থ্রোম্বোসাইটোপেনিয়া। কিভাবে করি এটা পরীক্ষার জন্য দরকার নাই, ক্লিনিক্যালি লাগবে একটু দেখে নিয়ে। ডায়াগনোসিস আমরা কনফার্ম করতে পারি কিভাবে? বাই সেরো কনভার্সন অফ আইজিএম অর এ ফোরফোল্ড রাইজ ইন আইজিজি অ্যান্টিবডি টাইটার। জানি সেরোলজিক্যাল টেস্ট আমরা এটা কনফার্ম করতে পারি। এটা হচ্ছে জুলাই 23 আসছিল এসবি হিসেবে। ম্যানেজমেন্ট ভিতরে আমাদের দুইটা কথা মনে রাখা লাগবে, একটা হচ্ছে অ্যাসপ্রিন বা এনএসএডি যে ড্রাগ গুলা সেগুলো অ্যাভয়েড করতে হবে ডিউ টু ব্লিডিং রিস্ক। আর সেকেন্ড হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস, ডেঙ্গুতে কোনো রোল নাই। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ থ্রোম্বোসাইটোপেনিয়া উইথ ফিভার ইন ডেঙ্গু এন্ডেমিক রিজিয়নস। তাহলে ডেঙ্গু পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা থ্রোম্বোসাইটোপেনিয়া পাই। এই জন্য থ্রোম্বোসাইটোপেনিয়ার কোন ইনফেকশন হতে পারে নামগুলো একটু মুখস্থ করে নিয়ে। কেস ডেফিনেশন অফ ডেঙ্গু। তাহলে আমাদের কেস ডেফিনেশন পড়ার কোনো দরকার নাই। আমাদের লাগবে কি
যেগুলো আমাদের জন্য সিগনিফিকেন্ট। একটা ডেঙ্গু পেশেন্টের ওয়ার্নিং সাইন কি কি, তাহলে কোন কোন সাইন পেলে আমরা পেশেন্টের ব্যাপারে বেশি সিরিয়াস হবো। ফার্স্ট হচ্ছে আমরা যদি পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন কমপ্লেন করে টেন্ডারনেস, তাহলে সেক্ষেত্রে এটা হইতে পারে পেশেন্টের হেপাটাইটিস বা প্যানক্রিয়াটিস ডেভেলপ করতে পারে। পারসিস্টেন্ট ভমিটিং যদি থাকে, সাইন্স অফ অ্যাকুমুলেশন ফ্লুইড অ্যাকুমুলেশন লাইক pleural effusion, mucosal bleeding, hepatomegaly more than 2 centimeter, rapid increase in hematocrit with decrease in platelet count, তাহলে এগুলো হচ্ছে ডেঙ্গু পেশেন্টের ক্ষেত্রে ওয়ার্নিং সাইন। তাহলে এগুলো মুখস্থ করা লাগবে। ওয়ার্নিং সাইন ইম্পর্টেন্স কি, এই পেশেন্টগুলো ইমিডিয়েট হসপিটালাইজেশন লাগতে পারে, মেডিকেল ইন্টারভেনশন বা আইভি ফ্লুইড দরকার হতে পারে। আর সিভিয়ার ডেঙ্গু আমরা কখন বলবো, যদি পেশেন্টের সিভিয়ার প্লাজমা লিকেজের ফিচার্স থাকে, সিভিয়ার হেমোরেজিক ম্যানিফেস্টেশন থাকে, অথবা সিভিয়ার অর্গান ইনভলভমেন্ট থাকে। তাহলে পেশেন্টের সিভিয়ার প্লাজমা লিকেজ থাকলে পেশেন্টের শক নিয়ে প্রেজেন্ট করতে পারে, ডেঙ্গু শক সিনড্রোম ডেভেলপ করতে পারে, ফ্লুইড অ্যাকুমুলেশন হতে পারে, অ্যান্ড রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করতে পারে, জিআই হেমোরেজ থাকতে পারে। পেশেন্টের হেপাটাইটিস ডেভেলপ করতে পারে, এএলটি or এএসটি মোর দ্যান অর ইকুয়াল 1000 ইউনিট পার লিটার, সিএনএস ম্যানিফেস্টেশন থাকতে পারে, পেশেন্টের ইম্পেয়ার্ড কনশাসনেস, সিজার অর মেনিনজাইটিস থাকতে পারে, কার্ডিওমায়োপ্যাথি, অ্যারিথমিয়া কন্ডিশন ব্লক থাকতে পারে, পেশেন্টের অর্গান ফেলার থাকতে পারে, পেশেন্টের একেআই ডেভেলপ করতে পারে, একে লেখা আছে এটা একেআই হবে, অ্যাকিউট লাং ইনজুরি হতে পারে, প্যানক্রিয়াটাইটিস, ডিআইসি, অ্যাবডোমাইলাইটিস হতে পারে। তাহলে সিভিয়ার ডেঙ্গু আর একটা হচ্ছে ডেঙ্গু ওয়ার্নিং সাইন, এই দুইটা মুখস্থ করতে হবে। ডেঙ্গু ওয়ার্নিং সাইন ইম্পর্টেন্স হচ্ছে পেশেন্টের হসপিটালাইজেশন লাগতে পারে, আইভি ফ্লুইড লাগতে পারে। আর সিভিয়ার ডেঙ্গু হচ্ছে ইম্পর্টেন্স হচ্ছে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আইসিইউ সাপোর্ট লাগতে পারে। ইয়েলো ফিভার দরকার নেই। ভাইরাল হেমোরেজিক ফিভার, এটা একবার এমসিকিউ আসছিল, হোয়াট আর দ্য কজেস অফ ভাইরাল হেমোরেজিক ফিভার, কজগুলো একটু একবার রিডিং দেখে নিও, তো বেশি ইম্পর্টেন্ট না। হার্পেস সিমপ্লেক্স ভাইরাস 1 and 2, তাহলে হার্পেস সিমপ্লেক্স ভাইরাস 1 and 2 ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এরা রিকারেন্ট মিউকোকিউটেনিয়াস ইনফেকশন করে। তাহলে এই মিউকোকিউটেনিয়াস ইনফেকশনের মধ্যে আবার দুইটা ভাইরাসের ক্ষেত্রে সাইট ডিফারেন্ট। তাহলে টাইপ 1 যেটা, এটা ইউজুয়ালি ইনভলভমেন্ট করে হেড এন্ড নেক সারফেস, মানে এগুলোর ক্ষেত্রে ওরাল মিউকোকিউটেনিয়াস ইনভলভমেন্ট থাকে বেশি, ওরাল মিউকোসাল ইনভলভমেন্ট বেশি থাকে। আর হার্পেস সিমপ্লেক্স ভাইরাস 2 যেটা, এটা ইউজুয়ালি বডির লোয়ার পার্ট ইনভলভমেন্ট করে বেশি, এবং এক্ষেত্রে জেনিটাল মিউকোস ইনভলভমেন্ট হয় এবং পেশেন্টগুলো পেইনফুল জেনিটাল আলসারেশনে প্রেজেন্ট করে। এই পেশেন্টগুলো এই ভাইরাসগুলো লেটেন্ট থাকে কোথায়, নার্ভ গ্যাংলিয়াতে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট যে কোন ভাইরাসটা কোথায় ল্যাটেন্ট হিসেবে থাকে। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে পেশেন্টের আমরা অলরেডি পড়ছি কি প্রেজেন্টেশন থাকে, পরীক্ষায় সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে পেইনফুল জেনিটাল আলসারেশন, এবং এটা কোন টাইপটা করে, হার্পেস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2, এটা মনে রাখা লাগবে। তাহলে টাইপ 2টা পেইনফুল জেনিটাল আলসারেশন করতে পারে। আর এটা হচ্ছে এরিথেমা মাল্টিফর্মি স্কিলেশন করতে পারে, এটা আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না। কমপ্লিকেশনসটা ইম্পর্টেন্ট। এটা কি করে, ডিসেমিনেটেড কিউটিনিয়াস লেশনস ক্যান অকার ইন ইন্ডিভিজুয়ালস উইথ আন্ডারলাইং ডার্মাটোলজিক্যাল ডিজিজ সাচ এজ এক্সেমা। তাহলে কোনো পেশেন্ট যদি আন্ডারলাইং এক্সেমা থাকে তাহলে এদের ক্ষেত্রে সিভিয়ার ডিসেমিনেটেড লেশন করতে পারে, এটাকে বলে এক্সেমা হারপেটিকাম। তাহলে এই ধরনের একটা সিনারি দিতে পারে, কোনো একটা পেশেন্ট আগে থেকে ডায়াগনোসড এক্সেমা, এক্সেমা ফিচার গুলো দিয়ে দিতে পারে, পেশেন্ট ইচিং আছে, তারপর স্কিন র্যাশ আছে, এই পেশেন্টগুলো এখন দেখা যাচ্ছে ভেসিকুলার র্যাশ ডেভেলপ করছে এবং ডিসেমিনেটেড লেশনস ডেভেলপ করছে, মোস্ট লাইকলি আন্ডারলাইং ভাইরাস কোনটা বা ডায়াগনোসিস কি। তাহলে এটা হচ্ছে ডার্মাটোলজি গেলে আমরা একটু ডিটেলস পাবো। এখন জাস্ট এটা মনে রাখতে হবে এক্সেমা হারপেটিকাম যেটা, এখানে হারপেস সিমপ্লেক্স ভাইরাসটা ইনভলভমেন্ট থাকে। এছাড়া এটা একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে হারপেস কেরাটাইটিস, এটা কি করে, ক্যারেক্টারিস্টিক্স ডেনড্রিটিক আলসার করতে পারে এবং পেশেন্টে পার্মানেন্ট ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হতে পারে। তাহলে এটা ইম্পর্টেন্ট। আমরা বলে ফেলছি টাইপ 1 এর ক্ষেত্রে এনকেফালাইটিস হয়, টাইপ 2 এর ক্ষেত্রে মেনিনজাইটিস এন্ড টেনোসমাইটিসটা বেশি কমন। হার্পেস সিমপ্লেক্স ভাইরাসের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে এরা যে এনকেফালাইটিসটা করে এটা মেইনলি টেম্পোরাল লোব ইনভলভমেন্ট করে, এটা ইম্পর্টেন্ট। তাহলে এমআরআই করে আমরা যদি কোনো একটা পেশেন্টের
এনকেফেলাইটিস পাই এবং এটা মেইনলি টেম্পোরাল লোবকে ইনভলভমেন্ট করে, তাহলে মোস্ট লাইকলি এটা হার্পেস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে হওয়ার সম্ভাবনা বেশি। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে টেম্পোরাল লোব এপিলেপসি থাকতে পারে এন্ড অল্টারড কনসিয়াসনেস ও কোমা থাকতে পারে। আর এই ভাইরাসটাও বেলস পলসি করতে পারে উইথ লোয়ার মোটর নিউরন 7 নার্ভ পলসি। ডায়াগনোসিস করার জন্য আমরা হচ্ছে যদি এনকেফেলাইটিস থাকে সেক্ষেত্রে আমরা এমআরআই করতে পারি, আর একটা হচ্ছে পিসিআর ফর হার্পিস সিমিলার ভাইরাস ইন সিএসএফ করতে পারি। ম্যানেজমেন্টের ক্ষেত্রে থেরাপি ইউজুয়ালি স্টার্ট করা হয় উইদিন 48 অফ ক্লিনিক্যাল ডিজিজ। তবে কোনো পেশেন্টের সিভিয়ার ম্যানিফেস্টেশন থাকে তাহলে টাইমের উপর ডিপেন্ড না, সব পেশেন্টই ট্রিটমেন্ট করতে হবে। আর হার্পিস সিমিলার ভাইরাস এনকেফেলোপ্যাথি যদি আমরা সাসপেক্ট করি সেক্ষেত্রে পেশেন্টের ইমিডিয়েট অ্যান্টিভাইরাল থেরাপি দিতে হবে। হিউম্যান হার্পিস ভাইরাস 8 এটা মেইনলি ছড়ায় হচ্ছে স্যালাইভা এন্ড হচ্ছে হোমোসেক্সুয়ালিটির মাধ্যমে। ডিজিজ কি করে আমরা অলরেডি পড়ছি, কাপোসি সার্কোমা, প্রাইমারি ইফিয়ান লিম্ফোমা, এটা হচ্ছে মাল্টিসেন্ট্রিক ক্যাসেলম্যান ডিজিজ। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাপোসি সার্কোমা। এন্টেরোভাইরাস খুব একটা আসে না, জাস্ট এখানে নামটা পড়লে হবে। এন্টেরোভাইরাস মেইনলি হচ্ছে কক্সকি A16 এন্ড এন্টেরোভাইরাস 71, আর মেইনলি ইনভলভ করা হচ্ছে চিলড্রেন এন্ড ওকেশনালি অ্যাডাল্ট। এখানে হচ্ছে মেইনলি হ্যান্ড ফুট এন্ড মাউথ ডিজিজ করে, এই নামটা পড়লে হবে। এন্টেরোভাইরাস কক্সকি A16 এন্ড এন্টেরোভাইরাস 70 এটা হচ্ছে হ্যান্ড ফুট এন্ড মাউথ ডিজিজ করে, ইউজুয়ালি বাচ্চাদের বেশি হয়। পেইনফুল প্যাপুলার অর ভেসিকুলার র্যাশ থাকে on palm and plantar surface of hands and feet respectively. Usually কোনো স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট দরকার হয় না, সিমটমেটিক ট্রিটমেন্ট করলে এটা ভালো হয়ে যায়। এরপর জিআইটি ম্যানিফেস্টেশন বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ভাইরাল ইনফেকশন। তাহলে এখানে কয়েকটা ভাইরাস ইম্পর্টেন্ট, এর মধ্যে আছে নরো ভাইরাস, রোটা ভাইরাস, দুটো ভাইরাস ডায়রিয়া করতে পারে, আর একটা আছে হেপাটাইটিস ভাইরাস। হেপাটাইটিস ভাইরাস আমরা অলরেডি হেপাটাইটিস ডিটেলস পড়ছি। এখান থেকে একটা ভাইরাসের স্পেশালি পড়া যাবে, সেটা হচ্ছে নরো ভাইরাস। তাহলে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে নরো ভাইরাস মিলে কাদের হয়, যারা ক্রুইজ শিপে কাজ করে, কারণ এগুলো হচ্ছে র সি ফুড খেলে বেশি হয়। তাহলে ক্রুইজ শিপস আর এবারে মিলিটারি ক্যাম্প যেগুলা, তাহলে এগুলো তো অনেক র ফুড খাইতে পারে। আর একটা হচ্ছে হসপিটাল ওয়ার্ডস। তাহলে এই তিনটা সেটিংস, একটা হচ্ছে হসপিটাল ওয়ার্ডে বা ক্রুইজ শিপ বা জাহাজ, আর একটা হচ্ছে মিলিটারি ক্যাম্পে। এই ধরনের সিচুয়েশন যদি পেশেন্টের গ্যাস্ট্রোএন্টারাইটিস ডেভেলপ করে, এবং এই পেশেন্টের ক্ষেত্রে প্রমিনেন্ট থাকে কোনটা, ভমিটিংটা বেশি থাকে, তাহলে স্পেসিফিক্যালি যদি মেনশন করা থাকে এই ধরনের কোনো সেটিংস, হসপিটাল ওয়ার্ডে বেশি হয়েছে বা ক্রুইজ শিপসে বা মিলিটারি ক্যাম্প, এই কথাগুলো মেনশন করা অর্থ হচ্ছে আপনাকে ইন্ডিকেট করতেছে এটা নরোভাইরাস ইনফেকশন হয়েছে। তাহলে এই ধরনের কোনো একটা ক্লু থাকলে সেক্ষেত্রে যদি পেশেন্টের গ্যাস্ট্রোএন্টারাইটিস থাকে তার আন্ডারলাইং ডায়াগনোসিস হবে নরোভাইরাস ডায়রিয়া। এরপর সে জাপানিজ এনকেফেলাইটিস ভাইরাস। তাহলে নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট করে কোন কোন ভাইরাস, এর মধ্যে একটা হচ্ছে জাপানিজ এনকেফেলাইটিস। এদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এরা পার্টিকুলারলি রিস্পেক্ট হচ্ছে কোনটা, এক্সপোজার টু রাইস প্যাডিস। তাহলে যারা ফার্মার তাদের ক্ষেত্রে এটা দিয়ে এটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে বেশি। প্রেজেন্টেশন কি কিভাবে হইতে পারে, একটা তো এনকেফেলাইটিস হইতে পারে, এছাড়া পেশেন্টের মেনিনজাইটিস সিজার হইতে পারে, ক্যানুলার পালস হইতে পারে, ফ্ল্যাক্সিড আর স্প্যাস্টিক প্যারালিসিস বা একটা হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিনড্রোম থাকতে পারে। দেন হচ্ছে ভাইরাল ইনফেকশনস উইথ রিউমাটোলজিক্যাল ইনভলভমেন্ট। তাহলে আমরা প্রথমে দুইটা ভাইরাস পড়ছিলাম, একটা হচ্ছে রুবেলা আর একটা হচ্ছে ভাইরাস B19। এছাড়া আছে হেপাটাইটিস বি ভাইরাস HIV, আর আছে ইবোলা ভাইরাস ডিজিজ। এছাড়া ডেঙ্গু চিকুনগুনিয়া, এগুলো তো রিউমাটোলজিক্যাল ইনভলভমেন্ট থাকতে পেশেন্ট জয়েন্ট পেইনে প্রেজেন্ট করতে পারে। আর ডেঙ্গু তো অলরেডি আমরা পড়ছি, একটা হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস। এগুলোর ক্ষেত্রে কি থাকবে, ফিভার থাকে, র্যাশ থাকে, আর্থ্রোপ্যাথি থাকে।
ডেঙ্গু অ্যান্ড চিকুনগুনিয়া অলমোস্ট সিমিলার, ডিফারেন্স হচ্ছে চিকুনগুনিয়ার ক্ষেত্রে জয়েন্ট পেন গুলো প্রিডোমিনেন্ট থাকে। Adults are susceptible to arthritis, which causes early morning pain and swelling, most often in small joints. তাহলে ভাইরাল যে আর্থ্রাইটিস গুলো এগুলো ইউজুয়ালি স্মল জয়েন্টকে বেশি ইনভলভ করে। They may become chronic in individuals who are positive for HLA-B27. তাহলে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া আমরা সিমিলার প্রেজেন্টেশন থাকবে। ডেঙ্গুর ক্ষেত্রে ফিভারটা মেনলি প্রিডোমিনেন্ট থাকে, আর হচ্ছে চিকুনগুনিয়ার ক্ষেত্রে বেশি প্রিডোমিনেন্ট থাকে পেশেন্টের জয়েন্ট পেনে, এবং এদের ক্ষেত্রে সিভিয়ার আর্থ্রাইটিস থাকতে পারে। আর ডেঙ্গুতে যে পেইন হয় এটা ইউজুয়ালি জেনারেলাইজড বডি এক থাকে। তাহলে কয়েকটা ফিচার দেখে আমরা ডেঙ্গু চিকুনগুনিয়া আলাদা করতে পারি। তাহলে এগুলো ছিল ভাইরাল ডিজিজ রিলেটেড যে টপিকস গুলা। তাহলে ইনফেকশন ডিজিজ আমরা প্রথম ক্লাসেও বলছিলাম যে এখানে আসলে বোঝানো তেমন কিছু নেই, জাস্ট আপনার একটা আইডিয়া লাগবে যে কোন টপিক গুলো আমাদের জন্য পরীক্ষায় বেশি ইম্পর্টেন্ট। আলটিমেটলি সবগুলাই মুখস্থ করা লাগবে। তাহলে ডিজিজ গুলার প্রেজেন্টেশন মোটামুটি সিমিলার থাকে, একটা কয়েকটা ভাইরাস মিলে একটা সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করতে পারে, মানে সিমিলার টাইপের কয়েকটা ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ভাইরাসের জন্য আমরা দেখেন যে ডিসকাস করছি, প্রত্যেকটা ভাইরাসের ক্ষেত্রে একটা বা দুইটা স্পেসিফিক কিছু ফিচার্স আছে যেটা দেখে ওই ভাইরাসটাকে আলাদা করা যায় ক্লিনিক্যালি, যে হ্যাঁ এই ফাইন্ডনেসটা থাকলে আমরা এই ভাইরাসটা চিন্তা করতে পারি। তাহলে ওই পয়েন্টগুলো বেশি ভালো করে পড়তে হবে। আর কমপ্লিকেশনস এর ক্ষেত্রে যেগুলো একটু অ্যাটিপিক্যাল আছে বা যেগুলো আমাদের সাথে ক্লিনিক্যালি বেশি রিলেটেড, সেগুলো একটু খেয়াল করে দেখতে হবে। তাহলে হেপাটাইটিস, এন্টেরাইটিস, নিউমোনিয়া এগুলো যেকোনো ভাইরাসের ক্ষেত্রে হইতে পারে। তাহলে ডিফারেনশন করতে হবে যে কোনটা ক্ষেত্রে সিভিয়ার নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট আছে, বা কোন ভাইরাসটা পেনক্রিয়াটাইটিস করে, কোন ভাইরাসগুলো কনজেনিটাল ম্যালফরমেশন করতে পারে, তারপর কোন ভাইরাসগুলো সেকেন্ডারি ডায়াবেটিস করতে পারে। তাহলে এগুলো হচ্ছে একটু অ্যাটিপিক্যাল টাইপ। সো এইগুলো হচ্ছে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায়। আর যেগুলো ওভারঅল ইন জেনারেল সব ভাইরাস কিন্তু সিমিলার টাইপ আছে, ওইগুলো এত বেশি মুখস্থ না করলে চলবে। আজকে আমাদের ডিসকাশন এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, না থাকলে ক্লাস এখানে শেষ করবো। তাহলে এগুলো যেহেতু মুখস্থ করা লাগবে, এগুলো একটু মানে রেগুলার পড়েন, নাহলে এটা মনে থাকবে না। যেগুলো বুঝার জিনিস সেগুলো দেখা যায় একবার বুঝে পড়লেই অনেকদিন পর একবার পড়লে হয়। সো ইনফেকশন ডিজিজ চ্যাপ্টার পড়ার নিয়ম হচ্ছে প্রতিদিন আপনাকে অল্প অল্প করে পড়তে হবে। একবার যদি সব মুখস্থ করেন এটা দেখবেন প্রথমে খুব ভালো মন থাকতেছে, এরপর ভুলে যাইতেছেন। তো প্রতিদিন একটা ফিক্সড টাইম ঠিক করবেন, আধা ঘন্টা বা 40 মিনিট বা 1 ঘন্টা। এই টাইমটা প্রতিদিন চ্যাপ্টার একটা অংশ করে রিভাইজ দিতে হবে, তাহলে এটা মনে থাকবে। আর যদি আপনি একবারে পড়েন যে আজকে পুরোটা ইনফেকশন ডিজিজ পড়ে ফেলবো, বা আজকে এবং আগামীকাল 2 দিন পর ইনফেকশন ডিজিজ পড়ে ফেলবো, এরপর অন্য চ্যাপ্টার পড়বো, তাহলে দেখবেন 2 দিন পর সব ভুলে গেছেন। তাহলে এটা পড়ার নিয়ম হচ্ছে ইনফেকশাস ডিজিজ, তারপর বায়োস্ট্যাটিস্টিক্স, নিউরোলজি, এই চ্যাপ্টারগুলো প্রতিদিন একটা ফিক্সড টাইম করতে হবে। সকালে আধা ঘন্টা বা 1 ঘন্টা, রাতে আধা ঘন্টা বা 1 ঘন্টা ডেইলি পড়তে হবে তাকে। ডেইলি পড়লে এটা আস্তে আস্তে আপনার মনে থাকবে, যদিও সব পয়েন্ট মনে রাখতে হবে না এমন না, তো যতটুকু পরীক্ষা লাগবে সেটুকু আপনার কাভার হয়ে যাবে আর কি। তাহলে ইনফেকশন ডিজিজটা চেষ্টা করবেন যে বাকি 1 মাস বা 1.5 মাস আছে প্রতিদিন যেন আধা ঘন্টা বা 1 ঘন্টা এটার জন্য টাইম দিতে পারেন। ইনফেকশাস ডিজিজ আর নিউরোলজি এই দুটাই বেশি ভুল হয়ে যায়। তাহলে এই দুটা হচ্ছে একটু রেগুলার পড়ার চেষ্টা করবেন। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই।